আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়। গতকালের আলোচনায় জামায়াতের কোনো নেতৃবৃন্দ না থাকলেও আজ বৈঠকে জামায়াত অংশ নিয়েছে। আলোচনার শুরুতে আলী রিয়াজ বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে বিকল্প কিছু প্রস্তাব এসেছে, সেটি বিবেচনায় রেখে একটি ঐকমত্যে পৌঁছানোর আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রিয়াজ। আজ অমীমাংসিত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে বলে তিনি জানান। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারবো। আমরা সবচেয়ে খুশি হবো যদি আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারি আজকে, যেগুলো আমাদেরকে কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। কিন্তু যেটা গতকাল আমরা বলেছি, আলোচনার সময় আগেও আপনারা বলেছেন যে তারা হচ্ছে জরুরি দরকার, সেটা হচ্ছে সমস্ত বিষয়ে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি যে সকলের আলোচনার মধ্যে দিয়ে যেন আমরা একটা জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকবে। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নজরানা, জামায়াত নেতারা তো বৈঠকে যোগ দিয়েছেন, আলোচনা সম্পর্কে কিছু কি জানা গেছে? শাওন, 11টার কিছু পরেই বৈঠকটি শুরু হয়েছে। তবে তার আগেই যেটি গতকালকে একটি সমস্যা তৈরি হয়েছিল যে বৈঠকে জামাতে ইসলামী অংশগ্রহণ করেনি। তো আজকে 10:30টার দিকেই তাদের 3জন প্রতিনিধি এই বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে আসেন। তাদের সাথে আমার কথাও হয়েছে, কিন্তু তারা বলেননি যে আসলে কেন তারা এই বৈঠকে গতকালকে যোগ দেননি। তো মোটামুটি প্রায় সব দলই, বিএনপির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, জামায়াতে ইসলামী বলেন, বাম রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মোটামুটি সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই উপস্থিত আছেন। 11টার কিছু পরে বৈঠকটি শুরু হয়। আপনি জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এই বৈঠকটি শুরু হয়েছে। তো আজকে আলোচনার মূল বিষয়বস্তুর 3টি আসলে, সেটি হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে আলোচনা হবে এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া এবং জেলা সমন্বয় কাউন্সিল, এই 3টি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তো সাধারণত বিকেল 5টা পর্যন্ত এই আলোচনা চলার কথা থাকলেও অধ্যাপক আলী রিয়াজ কিন্তু বলেছেন যে এটি তারা 5:30টা পর্যন্তও করতে পারেন। তো এখন ভেতরে আলোচনা চলছে, কিছুক্ষণ পরে একটি বিরতি আসবে, তখন রাজনৈতিক নেতারা কিন্তু এর আগে প্রথম সেশনে কি আলোচনা হয় সেটি সম্পর্কে একটি ধারণা দেন। আমরা হয়তো তখন আসলে জানতে পারবো যে ওই 3টি বিষয় আসলে কি কি আলোচনা হয়েছে। তো এর আগে আমি জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু এরকম আলোচনা হয়েছিল যে সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা হয়েছে। তো সংসদ এককক্ষ বিশিষ্ট হবে না দ্বিকক্ষ বিশিষ্ট হবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। মোটামুটি এইসব বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিছু এদিক সেদিক থাকলেও মোটামুটি সবাই একমত হয়েছেন বলে জানা গেছে। তবে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে গতকালকের আলোচনার কিছু যদি অনৈক্য থাকে সেটি তারা পরবর্তী বৈঠকে সেটি মিট আপ করে নেবেন। শাওন, জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, 2012 সালে ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের সমাজ কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা নিহিমকে অপহরণের পরে আয়নাঘরে নিয়ে 47 দিন আটকে রেখে নির্যাতন করা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি হবে।
এদিকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করে সে তথ্য র্যাব, পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের দিতেন ইশতিয়াক। মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি ইশতিয়াক ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। এ মামলায় অন্যতম পলাতক আসামি ডিবির হারুন। এদিকে গাবতলী গণহত্যার এক মামলায় অতিরিক্ত পুলিশ সুপার SM মাইনুলকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে এসব তথ্য নিশ্চিত করেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। জানান, আগামী ২২ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম নগরীতে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, টানা বর্ষণে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, কাপাসখোলা, চকবাজার সহ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ১৬ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। ঢাকা এবং অন্যান্য বিভাগগুলোতে কিন্তু ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে। আবহাওয়া পরিস্থিতির খবর জানতে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিজ আহমেদ। আরিজ, চট্টগ্রামে তো বৃষ্টি হচ্ছে এবং আমরা প্রতি বছরই দেখি যে চট্টগ্রামের নিচু এলাকাগুলো জলাবদ্ধতায় আটকে থাকে। তো এবার কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। শাওন, আপনি দেখছেন এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে, থেমে থেমে হচ্ছে। আমাদেরকে যে আবহাওয়া বৃষ্টি এটা আমাদেরকে জানিয়েছেন যে আগামী ২৪ ঘন্টায় ভারী এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আপনি জানেন যে চট্টগ্রামে বৃষ্টিপাত হলে এখানে একদিকে পাহাড় ধসের একটা আশঙ্কা থেকে যায় এবং সেই কারণে জেলা প্রশাসন বিভিন্ন পাহাড় থেকে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে এখানে চট্টগ্রামে প্রায় ২৬টি পাহাড়ে প্রায় ৩,৫০০ মানুষ সেখানে অবৈধভাবে বসবাস করছেন। এই দীর্ঘদিন ধরে চট্টগ্রামে যে পাহাড় ধসের ঘটনা ঘটে আসছিল এবং সেই কারণে নানা রকম পরিকল্পনা নেওয়া হয়েছিল। দীর্ঘ সময়ে কিন্তু এর কোনো পরিকল্পনাই আসলে বাস্তবায়ন হয়নি। এছাড়া আপনি জানেন যে ২০০৭ সালে চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় প্রায় ১২৭ জনের মৃত্যু হয়েছে এবং এই পর্যন্ত প্রায় ৩.৫ শতাধিক মানুষের প্রাণ হারিয়েছেন এই পাহাড় ধসে। এছাড়া জলজটের যে বিষয়টা, আমরা এখানে প্রায় ১৪,০০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে ২০১৮ সাল থেকে জলজট নিরসনের কাজ হচ্ছে এবং জলাবদ্ধতা নিরসনের জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু কাজ তদারকি করেছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিভিন্ন নালা নর্দমা পরিষ্কারের কারণে এই বছর কিছুটা সহনীয় অবস্থায় আছে জলজট। তারপরেও চট্টগ্রামের যে নিম্ন এলাকাগুলো আছে সেখানে বৃষ্টির সাথে সাথে কিছু এলাকায় জলজট তৈরি হয় এবং তারপরেও সেটি খুব কম সময়ে নেমে যায় এই পানিগুলো। আপনি জানেন যে চট্টগ্রামে সকাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছে এই কারণে চট্টগ্রামের কর্মজীবী মানুষরা আসলে দুর্ভোগে পড়েছেন, কারণ এখানে সড়কে যেই পরিমাণ যান চলাচল করা হয় এবং সেটি অনেকাংশ আসলে কমে গেছে। শাওন, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম আবহাওয়ার খবর চট্টগ্রাম থেকে। আবহাওয়া পরিস্থিতি জানতে এবার যাচ্ছি সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে। তিনি আছেন রাজধানীর আগারগাঁওয়ে। প্রিন্স, রাজধানীতে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবহাওয়া অফিস কি বলছেন? রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকেই পড়ছে। আবহাওয়া অফিস বলছে যে এই বৃষ্টি, ভারী বৃষ্টি, অতি ভারী এবং হালকা বৃষ্টি আগামী ৩ দিন পর্যন্ত থাকবে। ২২ জুন পর্যন্ত সেই বৃষ্টি থাকবে বলে তারা জানিয়েছে। এছাড়া সারা দেশেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারা বলছেন যে পুরো মাস জুড়েই বৃষ্টি থাকবে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া তারা বলছিলেন যে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। তারা বলছেন যে পায়রা, মোংলা ও চট্টগ্রাম
চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তারা 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে, কারণ এই সময় যেন জেলেরা মাছ ধরতে না যায়, তারা যেন পারেই থাকে, তারা এটি বলছিলেন। এছাড়া এই 3 দিনে ভারী বর্ষণের ফলে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে, তাই তারা বলছেন যে এই সময় বাসার বাইরে তেমন একটি না থাকাই ভালো, কারণ বজ্রপাতে গত বছরে এই 1 বছর ধরে কিন্তু 280 জন মানুষ মারা গেছেন। তো তারা এইগুলোই বলছিলেন। তো সকাল থেকেই রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গত পরশু থেকেই কিন্তু মূলত সেই বৃষ্টি চলমান। আগামী 8 দিন টানা এভাবেই চলবে। তারা বলছিলেন যে সেই হালকা বৃষ্টি, ভারী, অতি ভারী, মাঝারি সব ধরনের বৃষ্টি রয়েছে, সম্ভাবনা রয়েছে আর কি। তো পাহাড় ধসের কথাও তারা বলছিলেন যে পাহাড়ি এলাকাগুলো যে রয়েছে সেই এলাকাগুলোর যে ভূমি ধসের সম্ভাবনার কথা তারা বলছিলেন, যে খাগড়াছড়ি, বান্দরবন সহ যে এলাকাগুলো 5টি জেলা যে রয়েছে সেই জেলায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির কারণে। তাই তারা যেন সতর্ক অবস্থানে থাকে, সেটি আবহাওয়া অফিস আমাদেরকে কিছুক্ষণ আগে তারা বলছিলেন। এছাড়া যে সেই সারা দেশের যে বৃষ্টি, তারা বলছিলেন যে খুলনা জেলায়, খুলনা বিভাগে কিন্তু 118 মিলিমিটার বৃষ্টি হয়েছে এই 2 দিনে। তো সেই বৃষ্টির সম্ভাবনা আরও রয়েছে এবং তো সব কিছু মিলিয়ে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে সেই বৃষ্টির কারণে জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে চট্টগ্রাম, ঢাকায় তো বৃষ্টি হলেই জলাবদ্ধতার যে রূপ আমরা দেখছি সেটি কিন্তু এখনও তৈরি হয়নি তেমন একটা, কিন্তু কিছুদিন আগের যে বৃষ্টি হয়েছিল টানা বর্ষণের কারণে ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো বৃষ্টির কারণে যে জলাবদ্ধতার সংখ্যা রয়েছে, তো তারা বলছিলেন যে সেগুলো নিরসনেও কাজ করতে হবে। তো এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। শাওন, জানছিলাম আবহাওয়ার খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।